বাংলাদেশের কাছে ১ম ম্যাচ হারলেও সুপার 4 থেকে সেমিফাইনাল অর্থাৎ ফাইনালে যাওয়ার ব্যাপারে প্রচন্ড রকমের আশাবাদী শ্রীলঙ্কানরা। কেন? তাদের মুখেই শোনা গেছে যেটা, সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে বাংলাদেশ আসলে কখনো শেখে না কিংবা শিক্ষা নেয় না। এটা অতীতে বহুবার দেখা গেছে এবং সেখান থেকে কিন্তু শ্রীলঙ্কানরা আসলে কোমর বেঁধে নামছে তাদের পরবর্তী ম্যাচে। তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষরা হচ্ছে ভারত এবং পাকিস্তান এবং তার আগে পাকিস্তানকেই আগে তারা মোকাবেলা করতে যাচ্ছে এবং সেখানেই কাজটা সারতে চাচ্ছে। যদিও ১ ম্যাচ হেরে পিছিয়ে অনেকটাই শ্রীলঙ্কাটা। সেই ম্যাচটা হেরেছিল বাংলাদেশের কাছে। যে ম্যাচে বাংলাদেশ অনেকগুলো ভুল করেছিল। তাদের মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে যে পেসার নির্ধারণে কোন পেসারকে দিয়ে খেলাবেন এবং সেই পেসারটা আসলে কতগুলো রান দেবেন। সেই রানটা আসলে পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়ায় কিনা সেটা একটা ব্যাপার। আরো একটা ব্যাপার একাদশ নির্বাচনে আসলে কতগুলো বোলার রাখবে এবং কতগুলো ব্যাটসম্যান রাখবে এবং সেই বোলারদের মধ্যে কতগুলো বোলার আসলে মানে একদম 11th আওয়ারে এসে ভালো ব্যাট করে ম্যাচ জিতিয়ে নিতে পারে। একটা ভুল অন্তত চোখে পড়ার মতো সেটা হচ্ছে শরীফুল ইসলামকে সেদিন নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং শরীফুল কিন্তু সেখানে ৪৯ রান দিয়েছিলেন। সেই জায়গায় যদি তানজিম সাকিবকে রাখা যেত ব্যাপারটা কিন্তু অন্যরকম হতো। কেননা তানজিম সাকিব নতুন বলে ভালো বল করতে পারে। প্রচন্ড গতিসম্পন্ন একজন বোলার। অন্তত ১ টা থেকে ২ টা উইকেট কিন্তু তিনি নিতে পারতেন একদম শুরুর দিকে। সেটা হয়নি। দ্বিতীয়ত এই তানজিম সাকিব কিন্তু ব্যাট হাতে একেবারে লং হ্যান্ডেলে ব্যাট চালাতে জানেন। ভালো রানও আসে। তার ব্যাটে যথেষ্ট স্ট্রোক আছে হাতে। সুতরাং এই তানজিম সাকিবকে আসলে না নিয়ে যে ভুলটা করেছিল পরের ম্যাচে বাংলাদেশ কি সেই ভুলটা করবে না সেটার গ্যারান্টি বা কে দেবেন? আরো একটা ব্যাপার। সেটা হচ্ছে যে বাংলাদেশের ফিল্ডিং। বাংলাদেশের ফিল্ডিং যাচ্ছে তাই রকমের ফিল্ডিং সেটা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিপক্ষে যে ক্রুশিয়াল মোমেন্ট গুলোতে যে ক্যাচ গুলো ড্রপ করেছে অন্যান্যদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ২৫% যে চান্সটা সেটা 100% করে নেয় ফিল্ডাররা। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখা যায় 50% চান্সকে তারা ফুল চান্সে পরিণত করতে পারে না। সেটা আরো একটা প্রবলেম। এবং একই সাথে আরো একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে উইকেট রিড করা এবং টসের আগে উইকেট কি রকম হবে না হবে এবং কারেন্ট উইকেটের কথা বলছি আমি। কেননা দুবাইয়ের মানে কন্ডিশনের সাথে বাংলাদেশ কিন্তু পূর্বে থেকেই পরিচিত এবং সেখানে কি ধরনের উইকেট হয়ে থাকে তাই কারেন্ট উইকেট দেখে নির্ধারণ করা যে বল ব্যাটে আসতে কি পরিমাণ সময় নেবে কিংবা নেবে না দ্রুতই বল ব্যাটে আসবে অথবা স্পিন ধরবে নাকি পেসাররা সুইং পাবে সেই বিষয়গুলো আসলে নির্ধারণ করা কিংবা আন্দাজ করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকে বাংলাদেশ সেটাই বলতে চাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু ভুল করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা এখন যেটা ধারণা করছে যে বাংলাদেশ যেহেতু অতীত থেকে শিক্ষা নেয় না ভুল থেকে শিক্ষা নেয় না যদিও তারা বারবার করে বলে যে আসলে আমরা এখান থেকে শিখলাম কিন্তু এখান থেকে শিখে পরবর্তী ম্যাচে আরো ভালো করব। সেই ভালোটা আর করা হয়ে ওঠে না। আরো একটা ব্যাপার সামনে আসবেই এবং আসছে অলরেডি। যেহেতু ম্যাচ জিতেছি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সুতরাং ভুলেই গেছি এই মিস্টেক গুলার কথা। জাকের অনেক একটা রানের প্রয়োজন ছিল। সেখানে তিনি বিগ শট খেলে সেই ম্যাচটা শেষ করে দিতে চেয়েছিলেন এবং সেই বিগ শট খেলতে গিয়ে তিনি নিজেই মাঠের বাইরে চলে আসলেন। পরবর্তীতে আমরা যেটা দেখলাম শেখ মেহেদী তিনিও ফেইল করলেন। নাসুম আহমেদ কোনমতে বলটা ঠেকিয়ে একটা রান নিলেন তবেই কিন্তু জিতল বাংলাদেশ এবং ২ বলে ১ রানের দরকার ছিল। ওই বলটাতে যদি নাসুম আহমেদ রান না নিতে পারতেন তাহলে কিন্তু আসলে পরবর্তী ম্যাচে কি হতো কে জানে। কেননা একটা বাউন্সার মেরেছিলেন তাসুম সানাকা। সেই বাউন্সারকে আপার কাট করতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন শেখ মেহেদী। এবং ওই বলটাতে নাসুম আহমেদ যদি একটা রান না নিত, পরের ম্যাচে, পরের বলে সানাকা যদি আরো একটা বাউন্সার মারত সেটাকে কানেক্টই করতে পারলেন না ধরেন নাসুম আহমেদ তাহলে কি হতো? ম্যাচ টাই হয়ে যেত। অর্থাৎ যেটা বলছিলাম যে বাংলাদেশ আসলে শিক্ষা নেয় কি নেয় না সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শ্রীলঙ্কানরা। শ্রীলঙ্কারা পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হবে সেখানে আসলে কেমন করবে না করবে সেটা হয়তো পরবর্তী বিষয়। কিন্তু তারা যে জয়ের জন্য খেলবে সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। তবে অক্সিজেন পাচ্ছে ওই একটা জায়গায় থেকে যে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে তাদের যে প্রতিপক্ষরা আছে পাকিস্তান, ভারত এই ২ প্রতিপক্ষকে আসলে কিভাবে মোকাবেলা করবে। তাদের মধ্যে একটা প্রতিপক্ষকে টার্গেট করতে পারে বাংলাদেশ সে হচ্ছে পাকিস্তান। এর বাইরে যদি ভারতকে টার্গেট করতে যায় মহাভুল করবে। কারণ ভারতের বিপক্ষে ম্যাচ জেতা এখন বাংলাদেশকে একদম সুপারম্যানের মতো খেলতে হবে। বাংলাদেশের ব্যাটার এবং বোলার সবাইকে একেবারে সুপারম্যান হতে হবে। কোন সন্দেহ নেই। কেননা ভারত যখন ১১ জন মাঠে খেলে বাকি ১১ জন কেন আরো ২২ জন ক্রিকেটার ভারতের পকেটেই রয়েছে যারা হচ্ছে সবসময়ই সেরা পারফর্ম করার জন্য ম্যাচ জেতার জন্য ক্ষমতা রাখে। ভারতে এত ক্রিকেটার এবং এত পারফর্মার। সেই ভারতের বিপক্ষে বোলিং, ব্যাটিং দিয়ে আপনি ভারতের বিপক্ষে জিতবেন। সেটা যদি আপনি জিততে পারেন তাহলে আপনাকে
সেই লেভেলের খেলা খেলতে হবে। অর্থাৎ কোয়ার্টার চান্সগুলোকে 100% চান্সে পরিণত করতে হবে এবং একই সাথে বোলিং, ব্যাটিং ২ টাকেই শার্প করতে হবে। যে শার্প করার ক্ষেত্রে বাংলাদেশ কতটা মনোযোগী হবে কিংবা হবে না, কে জানে? সময়ই হয়তো বলে দেবে। তবে শ্রীলঙ্কার পরীক্ষা সামনে পাকিস্তানের বিপক্ষে। তারপরেই তারাও কিন্তু মোকাবেলা করবে ভারতকে। ভারত এখনো পর্যন্ত আনবিটেন। শ্রীলঙ্কা তারা কিন্তু আনবিটেন না। তারা বিটেন হয়েছে। ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বে হয়েছে, তারপরে সুপার ফোরেও এসে হয়েছে। তাই শ্রীলঙ্কা এবং পাকিস্তান ম্যাচ কতটা কি করবে, কে কি করবে না করবে সেটা দেখার বিষয় না। বাংলাদেশের সামনে ফোকাস একটা জায়গাতেই, সেটা হচ্ছে আ আগামী ২ টা ম্যাচ আছে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। তার আগে ভারতকেই মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। যদি সেখানে বাংলাদেশ ভালো করতে পারে, যদি জিততে পারে সেটা তাদের জন্য বোনাস। কিন্তু ভালো খেলাটা জরুরি। আর যদি জিততে না পারে অন্তত তাদেরকে সেই মানসিকতাটা দেখাতে হবে যে না, আমরা লড়াই করে হেরেছি। লড়াই করে হেরে হেরে যাওয়ার মতো একটা পাওনা থাকে। সেটা হচ্ছে যে আগের ম্যাচগুলো কিংবা আগের ভুল ত্রুটি শুধরে নিজেদের সামর্থ্যের শতভাগ দেয়ার একটা প্রমাণ থাকে সেখানে। তাই বারবার যে প্রসঙ্গটা চলে আসছে যে শ্রীলঙ্কা যে ভাবনাটা ভাবছে যে বাংলাদেশ কখনো শেখে না এবং শিক্ষা নেয়ও না। যে ভুলগুলো শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল সেই ভুলগুলো যে আগামী ম্যাচেও করবে না সেটা কখনোই গ্যারান্টি দিয়ে বলা যায় না। যদি ভুল না করে সেটা হবে অস্বাভাবিক। আর যদি ভুল করে সেটা হবে স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষাই মানে অপেক্ষা করছে। যদিও বাংলাদেশি ব্যাটার, বাংলাদেশি বোলার, বাংলাদেশি ক্যাপ্টেন্স সবাই কিন্তু বলছেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু ভাই ফাইনালটা খেলতে হবে। ফাইনাল খেলে সেই ম্যাচটা জিততে হবে, ফাইনাল ম্যাচটা জিততে হবে। তারপরেই চ্যাম্পিয়ন প্রসঙ্গটা আসে। কিন্তু তার আগেই তোমার যে সামনে যে আ আ পয়েন্টের ইয়েটা দাঁড়িয়ে আছে যে অন্তত ৪ টা পয়েন্ট, অর্থাৎ ২ টা দলকে পরাজিত করতে হবে। তারপরেই তুমি ফাইনালে যাবার চান্সটা পাবা। সেই চান্সটা পেতে হলে তোমার সামনে ২ টা প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। এবং যেটা হয়ে থাকে সাধারণত। ধরেন ২ বলে ২ রান কিংবা ২ বলে ১ রান এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছে। আপনাকে ওই একটা রান কিন্তু পরের ১ম বলেই নিতে হবে। শেষ বলের জন্য অপেক্ষা করা যাবে না। শেষ বলের জন্য অপেক্ষা করলে আপনি জিততে পারবেন কি পারবেন না সেটা বলতে পারেন না। সুতরাং রানটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে এই আগের বলটাতে। ঠিক তেমনি পাকিস্তানের বিপক্ষে আপনি জিতবেন, ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা না ভেবে ভারতের বিপক্ষে জিতবেন, সেই মানসিকতাটা ধরে নিয়ে মাঠে নামেন এবং সেইভাবে খেলেন। ভারতকে হারানো যাবে না, ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম না। ভারত হারবে না, ভারতকে হারানো যাবে না। এটা আসলে কখনোই খাটবে না। কারণ ক্রিকেট মাঠে দিনটা যার, সে দিনটা যে করে নিতে পারে, হ্যাঁ? সেই দিনটা কিন্তু তারই হয়। অর্থাৎ ২০-২০ ৪০ ওভারের খেলা। সেখানে আপনি যদি আপনার ব্যাটিং ইনিংসে ৩০ মিনিট কিংবা ২০ মিনিট ভালো ব্যাট করতে পারেন, যেকোনো দলের বিপক্ষে আপনি একটা হেলথি স্কোর দাঁড় করাতে পারবেন। আবার একই ক্ষেত্রে যেটা বলা যায় বোলিং এর ক্ষেত্রে ৬ ওভারের যে কোটাটা রয়েছে অর্থাৎ পাওয়ার প্লে। সেখানে টাইট বোলিং করে যদি ২ টো উইকেট নিতে পারেন এবং মিডল ওভারে যদি আরো ৩ টা উইকেট নিতে পারেন তাহলে ম্যাচ কিন্তু obviously ক্লোজ হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো আসলে মাথায় রাখবে কি রাখবে না সেটা বাংলাদেশি ব্যাটার, বোলার, বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট তারাই ভালো বলতে পারবে। এজন্যই বোধহয় শ্রীলঙ্কানদের মন্তব্য ভাবমূর্তি ঠিক এরকম যে বাংলাদেশ শেখে না এবং শিখবেও না, সুতরাং বাংলাদেশ দেশের আসলে ওই চান্সটাও নাই। এইরকম একটা ধারণা নিয়ে শ্রীলঙ্কানরাও কিন্তু কোমর বেঁধে নামছে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকেও তো কিছু একটা করতে হবে। দেখা যাক কি হয়।